আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি সঞ্জিদা আক্তার। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। অভিবাসী বিরোধী অভিযানের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। হাজারো মানুষের সমাবেশ। আইসির কর্মকাণ্ড স্থগিতের আবেদন প্রত্যাখ্যান ফেডারেল বিচারকের। ইরানে আজই অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র। মিত্রদের সতর্ক করেছেন ট্রাম্প। দাবি গণমাধ্যমের। আঘাত এলে মার্কিন ঘাঁটি ও জাহাজে হামলার হুঁশিয়ারি তেহরানের। পাকিস্তানের সরকারি স্থাপনায় হামলার পর পাল্টা সেনা অভিযানে 92 বিচ্ছিন্নতাবাদী নিহত। অস্ত্রধারীদের গুলিতে প্রাণহানি বেড়ে 33, দায় স্বীকার বেলুচ লিবারেশন আর্মির। এবং কুখ্যাত যৌন নিপীড়ক অ্যাপস্টিনের নথিতে নরেন্দ্র মোদীর নাম নিয়ে ভারত জুড়ে বিতর্ক। জাতীয় লজ্জা আখ্যা কংগ্রেসের। ফাইলের তথ্য ভিত্তিহীন, দাবি নয়াদিল্লি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। রিপোর্টে ফারজানা আক্তার। প্রিয় দর্শক, প্রতিদিনের সব ধরনের সংবাদ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ। অভিবাসী হত্যা ও নির্যাতনের প্রতিবাদে তীব্র শীত উপেক্ষা করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে রাস্তায় নামেন হাজারো মানুষ। দাবি তাদের একটাই, ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসিইর অত্যাচার ও শোষণ বন্ধ করা। বিক্ষোভকারীদের অভিযোগ, বিশেষ বাহিনীটির অভিযানের বর্তমান কেন্দ্রবিন্দু মিনিয়াপোলিসের শিশু, যুবক ও বয়স্করা। স্লোগানে স্লোগানে আইসিইর এ ধরনের দমনপীড়নের নিন্দা ও ক্ষোভ জানান আন্দোলনকারীরা। যুক্তরাষ্ট্রের প্রতীক হিসেবে স্ট্যাচু অব লিবার্টি সর্বদা আমার প্রিয় প্রতীক। আমাদের শহর আইসিই যা করছে তা আগে কখনো হয়নি। স্ট্যাচু অব লিবার্টি হলো আলো ও অভিবাসীদের স্বাগত জানানোর প্রতীক, কিন্তু মুখোশ পরে ঘরে ঘরে গিয়ে মানুষকে নির্যাতন করা আমাদের সংস্কৃতিতে নেই। গেল মাসে ফেডারেল এজেন্টদের গুলিতে নিহত অ্যালেক্স পেট্রি সাইকেল চালাতে ভালোবাসতেন, আর তার স্মরণে মিনিয়াপোলিসের রাস্তায় নেমে আসেন হাজারো সাইক্লিস্ট। একজন নিবেদিত স্বাস্থ্যকর্মী হিসেবেও সবার প্রিয় ছিলেন পেট্রি। অংশগ্রহণকারীরা বলেন, এটি কেবল স্মরণ সভা নয়, বরং সরকারি নিপীড়নের বিরুদ্ধে নাগরিকদের ঐক্যের প্রমাণ। এছাড়া শহরটির টার্গেট নামের একটি জনপ্রিয় সুপার শপে শ্রমিকদের সুরক্ষার দাবিতে ধর্মঘট পালন করা হয়। শনিবার সান ফ্রান্সিসকো শহরের ব্যস্ত ভ্যান নেস্ট এভিনিউ সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীরা আইসিই ও ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির বিরুদ্ধে গাড়ির হর্ন বাজিয়ে ভিন্নধর্মী প্রতিবাদ করেন। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটিকে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত শহরগুলোতে চলমান বিক্ষোভে হস্তক্ষেপ না করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, কোনো শহর থেকে ফেডারেল সহায়তা চাওয়া হলে তখনই শুধু হস্তক্ষেপ করা যাবে। মিনেসোটার কর্মকর্তারা আইসিই অভিযানের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়ার জন্য আদালতে আবেদন করেন। স্থানীয় সময় শনিবার সেই আবেদন খারিজ করে দেয় আদালত। বিচারক জানিয়েছেন, সরকারকে ফেডারেল আইন প্রয়োগ থেকে বিরত রাখা যৌক্তিক নয়। তবে অভিবাসন অভিযান চলাকালীন আটক হওয়া 5 বছর বয়সী লিয়াম কনেজো এবং তার পিতাকে আদালত অবিলম্বে মুক্তি দেয়। এছাড়া ইতালির মিলানে অনুষ্ঠেয় অলিম্পিক্সে আইসিই সদস্য মোতায়েনের সিদ্ধান্ত এবং যুক্তরাষ্ট্রের কড়া অভিবাসন নীতির বিরুদ্ধে বিক্ষোভ করেন স্থানীয়রা। স্থানীয় সময় শনিবার ভোর থেকেই গাজা সিটি ও দক্ষিণাঞ্চলের খান ইউনিসে বিমান হামলা চালায় ইসরায়েল। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হামলাগুলো আবাসিক এলাকা, অস্থায়ী আশ্রয় কেন্দ্র ও আশপাশের অবকাঠামোকে লক্ষ্য করে চালানো হয়। খান ইউনিস শহর ও এর আশপাশে ইসরায়েলি ট্যাঙ্ক থেকে গোলা বর্ষণেরও খবর পাওয়া গেছে। এতে বসতবাড়ি ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়। গাজা সিটির শেখ রাদওয়ান এলাকায় একটি পুলিশ স্থাপনায় হামলার কথা জানিয়েছে গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওই হামলায় পুলিশ সদস্য ও কর্মীরা নিহত হন বলে নিশ্চিত করে হাসপাতাল সূত্র। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, গাজার বিভিন্ন অংশে একযোগে হামলা চালানো হয়েছে। তাদের দাবি, রাফার পূর্বাঞ্চলে মাটির নিচে স্থাপনা থেকে বেরিয়ে আসা ব্যক্তিদের শনাক্ত করার পর সেখানে আঘাত হানা হয়। গাজার মধ্যাঞ্চলের কিছু এলাকায় অস্ত্র সংরক্ষণাগার, উৎপাদন কেন্দ্র ও উৎক্ষেপণ স্থল লক্ষ্য করে হামলার কথাও জানায় তারা। হামাসের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে এই হামলা চালানো হয় বলে জানায় নেতানিয়াহু প্রশাসন। আইডিএফ এর দাবি, হামাসের অস্ত্র গুদাম, উৎক্ষেপণ স্থল এবং কয়েকজন কমান্ডারকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে এই দাবি প্রত্যাখ্যান করে হামাস বলছে, বেসামরিক হতাহতের দায় আড়াল করতেই এসব বক্তব্য দেওয়া হচ্ছে। তারা যুক্তরাষ্ট্র সহ মধ্যস্থতাকারীদের হস্তক্ষেপ চেয়েছে।
এদিকে পশ্চিম তীরেও উত্তেজনা অব্যাহত রয়েছে। কালকিলিয়ার দক্ষিণে একটি শিল্প স্থাপনা ভেঙে ফেলতে এক ফিলিস্তিনিকে বাধ্য করা হয়েছে বলে জানায় স্থানীয় সূত্র। নাবলুসের দক্ষিণে কুসরা এলাকায় বসতি স্থাপনকারী একটি ফিলিস্তিনি বাড়িতে হামলা চালানো হয়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ওই এলাকায় এই ধরনের ঘটনা বেড়েছে। ইরানের উদ্দেশ্যে রণতরী পাঠিয়ে যুদ্ধের স্পষ্ট বার্তা দিয়েও বারবার সমঝোতার আশা দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবারও ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, খামেনি প্রশাসনের সঙ্গে আলোচনা চললেও ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। সম্ভাব্য সামরিক পদক্ষেপের পরিকল্পনা আঞ্চলিক মিত্রদের কাছ থেকেও গোপন করা হয়েছে বলে জানান ট্রাম্প। বলেন, নিরাপত্তার কারণে উপসাগরীয় মিত্রদের পরিকল্পনার কথা জানানো যাচ্ছে না। এর মধ্যে ইসরায়েলের আকাবা উপসাগর তীরবর্তী দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর এইলাতে ভিড়েছে মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার। ইসরায়েলি সেনাবাহিনী জানায় এটি পূর্ব পরিকল্পিত পদক্ষেপ এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল চলমান সামরিক সহযোগিতার অংশ। ট্রাম্পের বক্তব্যের বিপরীতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান সাফ জানিয়েছেন, কূটনীতি অগ্রাধিকার হলেও চাপের মুখে আলোচনায় বসবে না তেহরান। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে ফোনালাপে পেজিশকিয়ান বলেন, যুদ্ধ ইরান, যুক্তরাষ্ট্র কিংবা মধ্যপ্রাচ্য কারো স্বার্থেই নয়। পাশাপাশি এক জনসভায় ইরানের প্রেসিডেন্ট আবারও দেশজুড়ে সাম্প্রতিক বিক্ষোভের জন্য ট্রাম্প এবং নেতানিয়াহুকে দায়ী করেন। ট্রাম্প হোক, নেতানিয়াহু হোক কিংবা ইউরোপীয়রা, তারা সবাই উস্কানি দিতে চেয়েছে, বিভাজন সৃষ্টি করছে, অস্ত্র জুগিয়েছে। তারা এই স্রোতে বহু নিরীহ মানুষকে টেনে এনেছে। তারা রাস্তায় নামিয়েছে এবং উস্কে দিয়েছে। এই দেশকে টুকরো টুকরো করে জনগণের মধ্যে সংঘাত ও ঘৃণা ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা করেছে। স্থানীয় সময় শনিবার ইরানের প্রথম সর্বোচ্চ নেতা ও 1979 সালের ইসলামী বিপ্লবের স্থপতি আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মাজারে শ্রদ্ধা জানান বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি বলেছেন, কৌশলগত দিক থেকে ইরানের পারমাণবিক অস্ত্রের প্রয়োজন নেই। তার ভাষায়, ইরান বর্তমানে এমন সামরিক ও প্রতিরোধ ক্ষমতা অর্জন করেছে যার মাধ্যমে দেশটি নিজের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম। ইরানের সেনাপ্রধান আমির হাতামিও হুঁশিয়ারি দিয়ে বলেন, মার্কিন ঘাঁটি, জাহাজ ও মিত্রদের লক্ষ্য করে হামলার জবাব দেওয়া হবে। চলমান উত্তেজনার মধ্যেই মধ্য ফেব্রুয়ারিতে উত্তর ভারত মহাসাগরে চীন ও রাশিয়ার সঙ্গে যৌথ নৌমহড়ার ঘোষণা দিয়েছে ইরান। মহড়ায় ইরানের নিয়মিত নৌবাহিনী ও ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি নৌ ইউনিটের পাশাপাশি চীন ও রাশিয়ার নৌবাহিনীর ইউনিট অংশ নেবে। যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টিনের নথি নিয়ে আলোচনা সমালোচনার মধ্যেই এবার উঠে এলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম, যেখানে বলা হয় 2017 সালে অ্যাপস্টিনের পরামর্শে ইসরায়েল সফরে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে মোদী সে সময় নেচে গিয়ে সময় কাটান বলেও চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। তবে অ্যাপস্টিনের সঙ্গে মোদীর সংশ্লিষ্টতার বিষয়টি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে নয়াদিল্লি। অ্যাপস্টিন সংক্রান্ত তদন্ত নথিতে মোদির নাম একাধিকবার আসার দাবি করে বিষয়টি জাতীয় মর্যাদার সঙ্গে সম্পৃক্ত বলে জানিয়েছে বিরোধী দল কংগ্রেস। তবে বিজেপির দাবি, প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ণ ও আন্তর্জাতিকভাবে ভারতের ভাবমূর্তি নষ্ট করতেই এমন অপচেষ্টা চালানো হচ্ছে। এদিকে জেফ্রি অ্যাপস্টিনের নতুন নথিতে ব্রিটিশ রাজ পরিবারের সাবেক প্রিন্স অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসরের সম্পর্কের গভীরতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সম্প্রতি প্রকাশিত কয়েকটি ছবিতে এক নারীর সঙ্গে অ্যান্ড্রুকে আপত্তিকর অবস্থায় দেখা যায়। একই ইস্যুতে সাবেক প্রিন্স অ্যান্ড্রুর সঙ্গে যৌন সম্পর্কের জন্য জেফ্রি অ্যাপস্টিনের নির্দেশে এক নারীকে যুক্তরাজ্যে পাঠানোর তথ্যও উঠে এসেছে। ঘটনাটি ঘটেছে 2010 সালে অ্যান্ড্রুর তৎকালীন বাসভবন রয়্যাল লজে। নতুন প্রকাশিত অ্যাপস্টিন সংক্রান্ত নথিতে সামনে এসেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ধনকুবের ও শীর্ষ কর্মকর্তাদেরও নাম। বিল গেটস ও ইলন মাস্কের সঙ্গে অ্যাপস্টিনের যোগাযোগ আরও গভীর থাকার ইঙ্গিত পাওয়া গেছে। প্রকাশিত ইমেইলে দাবি করা হয়, রুশ নারীদের সঙ্গে সম্পর্কের পর যৌন রোগে আক্রান্ত হয়েছিলেন গেটস। আরেক ইমেইলে ইলন মাস্কের অ্যাপস্টিনের সঙ্গে ক্যারিবিয়ান দ্বীপে যাওয়ার আগ্রহ প্রকাশের তথ্য পাওয়া গেছে। তবে ওই দ্বীপে কখনো না যাওয়ার দাবি করেছেন মাস্ক। স্থানীয় সময় শনিবার ভোরে বেলুচিস্তান সহ পাকিস্তানের একাধিক পুলিশ স্টেশন, আধাসামরিক বাহিনীর স্থাপনা, কারাগার লক্ষ্য করে বন্দুক ও গ্রেনেড হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী। বিভিন্ন স্থানে হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্য সহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হন। আহত হন বহু মানুষ।
হামলার জবাবে সেনাবাহিনী, পুলিশ ও সন্ত্রাসবাদী ইউনিট অভিযান শুরু করে। অভিযানে বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত অভিযান চলমান থাকবে বলেও জানানো হয়। এদিকে বেলুচিস্তান জুড়ে হামলার ঘটনায় দায় স্বীকার করেছে নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি BLA। বিভিন্ন স্থানে হামলা চালিয়ে নিরাপত্তা বাহিনীর অর্ধশতাধিক সদস্যকে হত্যার দাবি করেছে সংগঠনটি। সশস্ত্র হামলার ঘটনায় কয়েকটি জেলার সরকারি হাসপাতালে জরুরি অবস্থা জারি করেছে দেশটির স্বাস্থ্য দপ্তর। এদিকে সন্ত্রাসী তৎপরতায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে নিরাপত্তা বাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সন্ত্রাসবাদ পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলমান থাকবে বলেও জানান শাহবাজ শরীফ। বৈঠকের কথা রয়েছে, যা 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে, তবে আলোচনার স্থান ও সময় পরিবর্তন হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে দুই দেশের মধ্যে এখনও অব্যাহত রয়েছে পাল্টাপাল্টি হামলা। এতে তীব্র শীতের মধ্যেও কিয়েভে বেড়ে চলেছে বিদ্যুৎ সংকট। ইরানে 2 জায়গায় গ্যাস বিস্ফোরণে অন্তত 5 জন নিহত হয়েছেন। দক্ষিণের বন্দর আব্বাস ও দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় আহবাজে এসব ঘটনায় বহু মানুষ আহত হন। ইরানের আধার সরকারি বার্তা সংস্থা মেহর জানায়, উপসাগরের উপকূলবর্তী বন্দর আব্বাসে একটি আবাসিক ভবনে গ্যাস বিস্ফোরণে 1 জন নিহত এবং অন্তত 14 জন আহত হয়েছেন। রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, 8 তলা ওই ভবনের 2টি তলা ধ্বংস হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় আশপাশের যানবাহন ও দোকানপাট। অন্যদিকে রাষ্ট্রীয় গণমাধ্যম তেহরান টাইমস জানায়, দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর আহবাজের কিয়ান শহর এলাকায় আরেকটি আবাসিক ভবনে বিস্ফোরণে 4 জন নিহত হন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া এক শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। বিস্ফোরণের এসব ঘটনা এমন এক সময় ঘটল যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক ও কূটনৈতিক উত্তেজনা অব্যাহত রয়েছে। হাসি, আনন্দ আর রঙিন বাতিতে ঝলমল করছে ইতালির ভেনিস। ঐতিহ্যবাহী কার্নিভাল উপলক্ষে শহর জুড়ে সাজ রব। 1400 শতাব্দীতে শুরু হওয়া এই আয়োজন ইউরোপের সবচেয়ে বড় কার্নিভাল হিসেবে পরিচিত। ভেনিস থেকেই এই উৎসবের জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। রঙিন মুখোশ আর রাজকীয় ভেনিসিয়ান পোশাক সেজে দল বেঁধে শহর ঘোরাই এর মূল আকর্ষণ। সঙ্গে থাকে নৌ প্যারেড, ডিজে, কনসার্ট ও শোভাযাত্রা। ঝলমলে আলোকসজ্জায় সাজে শহর। খাবার দাবারের আয়োজনও থাকে ভরপুর। কার্নিভাল উপভোগ করতে ভেনিসে আসেন লাখ লাখ দেশি বিদেশি পর্যটক। ব্যবসায় বিক্রি কয়েক গুণ বেড়ে যায়। মাত্র 4.5 বর্গ কিলোমিটার আয়তনের ভেনিস শহরে রয়েছে প্রায় 3.5 শতাধিক বাংলাদেশি মালিকানাধীন ব্যবসার প্রতিষ্ঠান। কার্নিভালে পর্যটক বাড়ায় শহরের ব্যবসায় আসে চাঙ্গা ভাব। এতে লাভবান হন প্রবাসী বাংলাদেশিরা। এবছর ঐতিহ্যবাহী কার্নিভাল চলবে 31 জানুয়ারি থেকে 17 ফেব্রুয়ারি পর্যন্ত।